আরে হ্যাঁ গো দাদু, আমি বুঝে গেছি তোমার কথা। আমি গ্রামে সকালেই আসবো, রাতে আসবো না। আর যদি কোনো অজানা ব্যক্তিকে দেখি, তাহলে আমি তার সাথে কথা বলবো না। কতবার তুমি একই কথা বোঝাতে থাকো। চলো এবার আমি ফোন রাখছি, কারণ বেরোনোর জন্য তৈরি হচ্ছি। যতীন এক 25 বছরের খুব সুন্দর নবযুবক ছিল। ও নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলির সঙ্গে শহরে বসবাস করছিল, কিন্তু ওর নিজের গ্রাম আর গ্রামের বংশগত বাড়ির প্রতি একটু আলাদা টান ছিল। এই কারণে যখনই ও সুযোগ পেত, ও নিজের গ্রামে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। যতীন আজ প্রায় 3 বছর পরে নিজের গ্রামে যাচ্ছিল, যেখানে ও কিছুদিন আগেই ঘটা ঘটনার থেকে একেবারে অজানা ছিল। আজ পূর্ণিমার দিন ছিল। সকাল 7টার সময় যতীন ট্রেন ধরে নিয়েছিল, আর প্রায় সন্ধে 5টার সময় যতীন পৌঁছে গেল ওর জেলা রাজগড়ে। এখান থেকে ওর গ্রাম প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। যতীন স্টেশনে নেমে পড়ল আর বাইরে বেরিয়ে ওর গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে লাগলো। কিন্তু ও এটা দেখে অবাক হয়ে রয়ে যায় যে ওখানে উপস্থিত একটাও গাড়ি রাজগড় জেলার কোনো গ্রামে যাওয়ার জন্য তৈরি ছিল না। তখনই যতীন এক ঘোড়া চালকের সঙ্গে কথা বলে। আরে ও দাদা, একটু শোনো এদিকে। এই তোমরা গ্রামে যাওয়ার জন্য কেন মানা করছো? কোনো ভূত প্রেত আছে নাকি ওখানে? আরে কোত্থেকে এসেছো ভাই? তুমি কি রাজগড়ের ওই 14টা গ্রামে ছড়ানো আতঙ্কের ব্যাপারে জানো না? তুমি কথা গোল গোল কেন ঘুরিয়ে বলছো বলো তো? পরিষ্কার করে বলো না, কি হয়েছিল? আরে দাদা, এই সময় তো ওই ঘটনার উল্লেখ করতেও ভয় লাগে। শুধু এটা ভেবে নাও যে আজকে পূর্ণিমার রাত। ওই সব গ্রাম ভেতর থেকে কবরস্থানের সমান, যে গ্রামগুলোর মাটিতে এক পা রাখা মাত্রই তোমার মৃত্যুর গতি দ্রুত হয়ে যাবে। যেও না আজ ওখানে। এইটুকু কথা বলে ওই ঘোড়া চালক ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল। যতীন ওই ঘোড়া চালকের কথাগুলো বোঝার জন্য অনেক চেষ্টা করল। তারপর ও নিজেকে বলে উঠল, এই গ্রামবাসীদের কাজকর্ম বলে কিছু নেই, শুধু সবাইকে মশলা মাখাতে জানে। এদের তো মনে হয় যে আমরা শহরের লোকেরা এদের তৈরি গল্প গুজব শুনে ভয় পেয়ে যাব। যতীন নিজের মনে এটা বিড়বিড় করে আগে এগিয়ে চলল। ওর হাতে ওর একটা সুটকেস ছিল, যে কারণে যতীন কোনো গাড়ির সাহায্য ছাড়াই পায়ে হেঁটে গ্রামের দিকে এগিয়ে চলল। ওর রাস্তা ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার করে যেতে হতো। যতীনের শুরুর কিছুটা সময় ভালোভাবেই কেটে গেল। ও সড়ক শেষ করে এখন গ্রামের জঙ্গলে প্রবেশ করছিল, আর তখনই ওর ফোনটা বেজে উঠল। ওহ ম্যান, আবার দাদু কল করছে। যতীন ওর দাদুর কল তুলল। যতীন খোকা, তুমি ঠিকঠাক আছো তো? আজকের রাতটা কোনো হোটেল বা লজে গিয়ে কাটিয়ে নিও। গ্রামে আসার দুঃসাহস একদম করো না, কারণ গ্রামে একটা খুবই মারাত্মক ডাইনি ঘুরে বেড়ায়। এই সুন্দর ছেলেদেরকে। ওর দাদু এইটুকু কথা বলেছিল, আর যতীনের ফোন ব্যাটারি লো হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। দাদু কি বলার চেষ্টা করছিল হবে? ঘোড়া চালক আর দাদু দুজনের কথা প্রায় একই ছিল। তাহলে সত্যি কোথাও? না না, এখন শুধু একটা জঙ্গলই তো পার করতে হবে, তাড়াতাড়ি চলে যাব। যতীন নিজের গতি দ্রুত করে দিল। কিছুক্ষণ পরে ও একটা তীব্র সুগন্ধ পেল। ও হঠাৎ ওই সুগন্ধের দিকে আকর্ষিত হয়ে গেল আর ওই দিকেই যেতে শুরু করলো। ওটা কোনো সুগন্ধির গন্ধ ছিল, খুব মধুর গন্ধ। যতীন ওই সুগন্ধির গন্ধের দিকে আকর্ষিত হয়ে গেলে ও একটা বিয়ের মণ্ডপের মতো দেখতে লাগা একটা নির্জন পড়ে থাকা মণ্ডপের কাছে গিয়ে থেমে যায়, যেখানে সামনে ওর নববধূর কাপড় পরা একটা মহিলাকে দেখতে পায়। যতীনের সঙ্গে বশীকরণ হয়েছিল, আর এরই কারণে ও বিয়ের মণ্ডপ অবধি চলে এসেছিল। এরপরে যতীন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল।
আর তারপর ওর সামনে দাঁড়ানো মহিলা ওকে বরমালা পরিয়ে দিল। আর এর ঠিক পরে যতীনও ওই মহিলাকে ওই বরমালা পরিয়ে দিল। যতীন নিজের থেকেই বিবাহের সব নিয়মবিধি পালন করতে লাগলো। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যতীন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল। আর যখন ওর চোখটা খুলে যায় তখন ওর জ্ঞান ফিরে গেছিল আর নিজের কন্ট্রোলে ছিল। ওর পুরো শরীরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। যতীন ওই যন্ত্রণায় ছটপট আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এ কি, যতীনের হাত আর পা দুটোই বোনের সঙ্গে বাঁধা হয়েছিল। তখনই ও নিজের সামনে একটা মহিলাকে ঘোমটা দিয়ে আসতে দেখতে পেল। মহিলাকে দেখে যতীন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছো? তারপর ওই মহিলা নিজের ঘোমটা খুলে দিল। ওর চেহারা দেখে যতীনের পুরো শরীর কাঁপতে শুরু করলো। ওর পোড়া চেহারা নিয়ে একটা ভয়ঙ্কর মহিলা ছিল, যার চোখের তারা দুটো উধাও ছিল আর পুরো চেহারা থেকে লাল রক্ত ঝরে পড়ছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে যতীন কাঁপতে শুরু করে দিল। কে তুমি? আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ওই মহিলা যতীনের কাছে চলে আসে আর তারপর ওকে একটা ভারী আওয়াজে বলল, আমি তোকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পেরে গেছি যে তুই আমার স্বামী নয়। এই জন্য এবার তোকে মরতে হবে, এবার তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। যতীন ওই ডাইনির কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু দয়াভাব মানুষের মধ্যে থাকে, ডাইনি আর পেতনিদের মধ্যে থাকে না। যতীনের ঠিক পাশে রাখা চাকু হাওয়াতে নিজের থেকে উঠে গেল আর ওই চাকু যতীনের মাথার আর পার হয়ে গেল, যে কারণে যতীন ছটপট করতে করতে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ল। যতীনেরও মৃত শরীর গ্রামের ওই চৌমাথায় পাওয়া গেল, যেখানে ওই বিধবা ডাইনির হাতে শিকার হওয়া লোকেদের মৃত শরীর পাওয়া গেছিল। যতীনের মরা দেহের পাশে কয়েকজন লোক জমা হয়েছিল আর তখনই যতীনের দাদু ওখানে পৌঁছে যায় আর ওর মরা দেহটাকে দেখে কাঁদতে শুরু করে। আরে, আমি মানা করেছিলাম গ্রামে সূর্যাস্তের পর আসবি না, ওই কালমুখী ডাইনি প্রাণ নিয়ে নেবে। আমি ওকে কিছু বলতে পারতাম আর তখনই ফোনটা কেটে গেল। হে ভগবান, এই সব কি হয়ে গেল? এই বিধবা ডাইনির গল্প অনেক আলাদা ছিল। গ্রামবাসীদের হিসেবে এমন ডাইনি শুধু পুরুষদের শিকার করে, আর তাও সেই পুরুষদেরকে যারা যুবক আর বিয়ের জন্য যোগ্য। বিধবা ডাইনির গল্প এটা বুঝিয়ে দিল যে 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে খুব জোরে বিদ্যুতের ঝটকা লাগার কারণে ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের 1 মাস পরেই ওই বিধবা হয়ে গেছিল। ব্যাস, এই দুঃখেই ও নিজের প্রাণ নিয়ে নিল। কিছু লোক এটাও বলে থাকে যে ও আত্মহত্যা করেনি, বরং গ্রামেরই কিছু বদমাশ শয়তানরা ওর স্বামীর না হওয়ার সত্যি জেনে ওকে ঘিরে নিল আর ওকে ধর্ষণ করে ওকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল। আসলে এই ঘটনার সত্যিটা কি ছিল এটা তো কেউই ঠিক করে জানে না, কিন্তু লোকেদের হিসেবে ওই মহিলা মরার পরেই ও একটা বিধবা ডাইনির রূপ নিয়ে জন্ম নিল। আর সন্ধ্যা হওয়ার পরে ও রাজগড়ে লুকিয়ে লুকিয়ে সবার উপর নজর রাখে
আর যখনই ও কোনো সুন্দর যুবককে দেখতে পায় তাকে নিজের সুগন্ধির বশে এনে তার সঙ্গে বিয়ে করে নেয়। আর যখন ও জানতে পারে যে ও ওর স্বামী নয়, তখন তাকে প্রাণে মেরে ফেলে। শীতকাল চলছিল, আর আজকে দীপঙ্কর একদম ভোরে 3টের সময় নিজের হাতে বালতি নিয়ে জমিতে পৌঁছে গেল। দীপঙ্কর প্রতিদিন একদম ভোর সকালে উঠে তার জমিতে যেত, সেচাই করত, ফসলগুলোকে আলাদা করত, আর পুরো দিন জমির কাজকর্মে কাটিয়ে দিত। ওর দিনচর্চা কিছুটা এই ধরনেরই ছিল। দূর দূর পর্যন্ত পরিবেশ একদম নির্জন হয়ে যেন হারিয়ে গেছিল। চারিদিকে অন্ধকার নিজের রাজত্ব করে রেখেছিল। দীপঙ্কর ওই জমিতে নিজের জন্য একটা ছোট তাঁতের বাড়ি তৈরি করে রেখেছিল, যেখানে দীপঙ্কর প্রায় সময় মাঝরাত অবধিও রয়ে যেত। আর ও তার বাড়ির ছোট বাল্বটাকে যখনই জ্বালালো, দীপঙ্করের চোখ ওর থেকে 200 মিটারের দূরত্বে দাঁড়িয়ে থাকে এক মহিলার উপর পড়ে গেল, যে জমির একেবারে মধ্যিখানে গভীর গর্ত খুঁড়ছিল। একটা মহিলাকে এইভাবে নিজের জমিতে গর্ত খুঁড়তে দেখে দীপঙ্করের রাগ তো প্রচণ্ড হলো, কিন্তু পরের মুহূর্তেই ওর মাথায় এই খেয়ালটাও এলো যে আসলে এত অন্ধকারে কোনো মহিলা এই অবস্থায় জমিতে কি করছে। গ্রামবাসীরা এইসব ব্যাপারে গভীর ভাবনা চিন্তা করায় খুব ওস্তাদ হয়। দীপঙ্কর এক মুহূর্তে বুঝে গেল যে ডালের মধ্যে অবশ্যই কিছু কালো রয়েছে। এটাই ভেবে দীপঙ্কর ওই মহিলার একদম কাছে পৌঁছে যায় আর তাকে আর চোখে তাকিয়ে দেখে, যাতে অন্তত ও এটা জানতে পারত যে সে তার গ্রামেরই কোনো মহিলা নাকি কোনো বহুরূপী ছিল। কিন্তু ওই মহিলা বড় ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে দীপঙ্কর ওই মহিলার চেহারা দেখতে পারছিল না। দীপঙ্কর ওই মহিলাটাকে আওয়াজ দিল, আরে তুমি ওখানে করছোটা কি? এইভাবে জমির মাঝখানে গর্ত কেন খুঁড়ে যাচ্ছ? এরকম করাটা কি কোনো মহিলাকে শোভা দিচ্ছে? ওই মহিলাটা না তো দীপঙ্করের কোনো প্রশ্নের একটাও উত্তর দিল, আর না ওর নিজের কাজটা থামালো, বরং এখনো নিজের গর্ত খোঁড়ার গতিটাকে আরো দ্রুত করে দিল। ওই মহিলাটার এই ব্যবহার দেখে দীপঙ্করের খুব রাগ ধরল, আর ও ওই মহিলার ওপর চিল্লিয়ে উঠল, তুমি একটা মহিলা তাই কিছু বলছি না, নাহলে এতক্ষণ ধাক্কা মেরে আমার এই জমি থেকে বাইরে করে দিতাম। বন্ধ করো এইসব। দীপঙ্কর যখন দ্বিতীয়বার দখল দিল, ওই মহিলা গর্ত খোঁড়াটা বন্ধ করে দিল, কিন্তু তারপর ও দীপঙ্করকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। পরের মুহূর্তে ওই মহিলা দীপঙ্করকে জমি থেকে দূরে চলে যাওয়ার ইশারা করল। দেখো তো একটু এই মহিলাটার আচরণ, এক তো ভুল করবে আর তার উপর গরমও দেখাবে। এই মহিলা, চল বেরিয়ে যা আমার জমি থেকে বাইরে। দীপঙ্কর এইটুকু বলে ওই মহিলাটার ঘোমটা সরানোর জন্য ওর দিকে হাত এগিয়ে দিল, কিন্তু তখনই হঠাৎ ওই মহিলা হঠাৎ করে উধাও হয়ে গেল। কিছুক্ষণ আগে দীপঙ্কর যে মহিলার উপরে চিৎকার করছিল, পরেরই মুহূর্তে ওই মহিলাটা এক নিমেষের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এক বিরাট বড় বিপদের দিকে ইশারা করছিল। বাপরে, এই আমি কার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেললাম? এ তো একটা পেতনি ছিল। জানি না আমার বুদ্ধিও তখন কোথায় ঘাস চড়াতে গেছিল যে আমি এই মহিলাকে বিরক্ত করলাম। দীপঙ্কর এবার তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করলো আর তাড়াতাড়ি দৌড়তে লাগলো। ও জমি থেকে বাইরে বেরোতেই যাচ্ছিল, আর তখনই ও নিজের সামনে ঠিক ওই মহিলাটাকেই দেখতে পেল, যে দীপঙ্কর কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিল। দীপঙ্কর ওকে দেখে পা দুটোকে পেছনে করে নেয়। ওই মহিলা আস্তে আস্তে দীপঙ্করের কাছে এগোতে লাগলো। দীপঙ্কর একদম ঘাবড়ে গেল। তখনই ওই মহিলা নিজের ঘোমটা তুলে নিল। তার চেহারা দেখে দীপঙ্করের ঘাম ঝরতে শুরু হয়ে গেল। লাল চোখ, চোখ থেকে রক্ত টপ টপ পড়ছিল।
ভয়ঙ্কর চেহারা আর ঝুলে থাকা একটা জিভ। ওই মহিলার এই রূপটা দেখে দীপঙ্কর পা পিছলে মাটিতে পড়ে গেল। বাপরে, এই মেয়েটা তো একটা ডাইনি! আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমার ঘরে বউ বাচ্চা রয়েছে। পরিবার তো আমারও ছিল, কিন্তু মনে আছে এই জমিতেই আজ থেকে 5 বছর আগে তোমরা গ্রামবাসীরা মিলে আমার পরিবারকে পুঁতে দিয়েছিলে। আজ যখন আমি এই জমিতে মুক্তি পেলাম, তখন সবার আগে আমি নিজের বাচ্চাদের কবর খুঁড়তে শুরু করলাম, যাতে করে আমি ওদেরকে আবার জীবিত করতে পারি। কিন্তু তুই নির্দয়ী মানুষ, আমাকে তো সেটাও ঠিক করে করতে দিচ্ছিস না। এখন তোর মরা একেবারে নিশ্চিত। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি গ্রামে কাউকে কিচ্ছু বলবো না যে তুমি আবার ফিরে এসেছো। এইটুকু বলে দীপঙ্কর জমি থেকে বেরিয়ে বাইরে পালাতে লাগে। কিন্তু তখনই ওই ডাইনি দীপঙ্করের পিঠে ঝাঁপিয়ে পড়ল আর ওকে নিজের সঙ্গে মাটির নিচে টানতে লাগলো, ঠিক সেইভাবেই যেভাবে কোনো জ্যান্ত মানুষকে মাটিতে দফন করা হয়। সেই সময় পুরো জায়গাটায় শুধু দীপঙ্করের চিৎকার শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর দীপঙ্করের চিৎকারের আওয়াজ শান্ত হয়ে গেল, কিন্তু ততক্ষণ একটা গ্রামের লোক, যে আসলে সেই জমিতে কৃষি কাজ করত, ও ওখানে চলে আসে আর দীপঙ্করের চিৎকার শুনে নেয়। ও তখনই গ্রামবাসীদেরকে ডাকতে লাগলো যাতে দীপঙ্করের সাহায্য করা যেতে পারে। কিন্তু যতক্ষণ ওখানে গ্রামের সবাই পৌঁছলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কয়েকজন গ্রামের লোক জমিটা দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু দীপঙ্করকে ওই জমি থেকে বাইরে বার করার জন্য ওরা সবাই আস্তে আস্তে ওই জমির কাছে যেতে লাগলো। ওরা সবাই ভেতর থেকে খুব বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও ওরা সবাই জমির খোদাই শুরু করে দিল। তখনই জমির ভেতর থেকে একটা মহিলার ভয়ঙ্কর আওয়াজ আসলো। পালিয়ে যাও এখান থেকে, চলে যাও। এর আগে গ্রামবাসীরা কিছু ভাবতে পারত বা করতে পারত, ওই ভয়ঙ্কর ডাইনি জমি থেকে বেরিয়ে পড়ল আর জমিতে উপস্থিত সমস্ত গ্রামবাসীদেরকে এক ঝটকায় পাতালে টেনে নিল। আর সবার মারাত্মক চিৎকারের সঙ্গে এই ঘটনা এখানে শেষ হয়ে যায়। এরপর অনেক দিন পর্যন্ত এই ঘটনার কথা গ্রামে ক্রমাগত হয়ে চলেছিল। গ্রামবাসীদের কথা মতো যে ওই ঘটনার পরে কখনো গ্রামের ওই জমিতে কৃষিকাজ হয়নি। আসলে পুরো জমিটা অনুর্বর হয়ে গেছিল। বহু বছর আগে কোনো মহিলাকে তার 2 বাচ্চার সাথে ওই জমিতে বসে তন্ত্র সাধনা করতে দেখতে পাওয়া গেছিল, যেখানে গ্রামের অসহায় লোকেদেরকে বলি দেওয়া হতো। এই কারণেই একদিন সুযোগ পেয়ে যখন ওই মহিলা নিজের সাধনায় ব্যস্ত ছিল, গ্রামবাসীরা কোনো তান্ত্রিকের সাহায্যে তার 2 বাচ্চাকে চুরি করে নেয় আর খুবই গোপনভাবে জমিতেই তাদেরকে জ্যান্ত পুঁতে দিয়েছিল। এরপরে গ্রামবাসীরা ওই মহিলাটাকেও বেঁধে দিল আর ওই জমিতেই দফন করে দিল। আর 5 বছর পর ওই জমি থেকেই ওই মহিলাটাই ডাইনি হয়ে বেরিয়ে পড়ে। আর আজকে ওই ডাইনি সেই জমিতেই বসবাস করছে। সে ওই জমিতে বন্দী হয়ে রয়ে গেছে, যে কারণে সে ওই জমি থেকে বাইরে আসতে পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যে কেউ ওই জমির নিকটে গেছে দ্বিতীয়বার কখনো ফিরে আসেনি। মায়া, এটা এমন একটা শব্দ, যদি কেউ এতে একবার ফেঁসে যায় তাহলে ওখান থেকে বাইরে আসার চেষ্টায় সে কত জিনিস হাত থেকে হারিয়ে ফেলে। আজকের কাহিনীটাও এমন একটা গল্পের উপর কেন্দ্র করে, যেখানে
কোনো এক সময় এক মায়াবী ডাইনির কবজা হয়ে থাকতো। সে খুবই অবাক করে দেওয়ার আন্দাজে সবার স্বীকার করত। আরে শ্যামল বাবু, এখন তোমাকে কি আর বলি, কাল রাতে ওই ডাইনি আমার দরজার সামনেও বাটি নিয়ে এসেছিল। আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু দরজা খুলিনি, না হলে কালকেই আমার মৃত্যু নিশ্চিত ছিল। হ্যাঁ বাবলু, তুমি একদম ঠিক করেছো। ও নিজের মায়া দিয়ে যে কাউকে ফাঁসিয়ে নিজের জালে ফাঁসাতে পারে। তাছাড়া এই গ্রামের অনেকজন ওর জালে ফেঁসে গেছে। এখন আমার ব্যাপারে তুমি তো ভালো করেই জানো, তোমার বৌদি অনুপমার ডেলিভারি আছে, তাই সেও বাপের বাড়ি গেছে, আর তাই আমাকে আরো সতর্ক থাকতে হবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ। এমনিতেও এই গ্রামে গর্ভবতী মহিলাদের থাকাটা উচিত নয়। এখন কি আর বলি, এই গ্রামটা এখন গ্রাম কম শ্মশান ঘাট বেশি মনে হয়। কিন্তু একটা কথা বলো আমাকে, আমি তো অনেক সময় ধরে শহরে ছিলাম, তাহলে আমি এর ব্যাপারে এখনো অবধি কিছু জানি না কেন? এমন কি বিশেষ আছে ওই ডায়েরির মধ্যে যে সবাই ওর থেকে এত বেশি ভয় পায়? আচ্ছা, তাহলে তুমি এখনো ওই গল্পটা জানোই না? গ্রামের বুড়ো থেকে বাচ্চা অবধি ওই মায়াবী ডাইনির ব্যাপারে জেনে গেছে। বলো ভাই, গল্পটা কি? যদি এখন তুমি এই গল্পটা না জেনে থাকো, তাহলে জেনে আর লাভ নেই। বেশি জানলে আরো মারাত্মক হতে পারে। এভাবে ঘুরিয়ে ফিরে আমার সঙ্গে কথা বলো না, পরিষ্কার করে বলো গল্পটা কি। দেখো, এখন সন্ধে হতে চলেছে, বাড়ি পৌঁছে নিশ্চিন্তে বলবো। এখন বলাটা মোটেই ঠিক হবে না। কেমন ভীতু লোক তুমি ভাই! এখন রাস্তাও অনেক লম্বা, কথা বলার জন্য কিছুই বেঁচে নেই। এই লতায় রাস্তাও পার করে নেব তাড়াতাড়ি। চলো বলো এবার। শ্যামল বারবার জেদ করতে করতে বাবলু মেনে গেল, আর ভগবানের নাম জপ করে ওই মারাত্মক ঘটনার উপর থেকে পর্দা তোলার চেষ্টা করা হলো, যে কারণে পুরো গ্রাম ভয় পেত। দেখো, এখন তুমি এত জিদ করছো বলে তোমাকে বলতে রাজি তো হলাম, কিন্তু একটা কথা মনে রেখো, যদি রাস্তায় কোনো সময় কোনো রকম ভয়াবহ কিছু অনুভব হয়, তাহলে ভুল করেও পেছনে ঘুরে তাকাবে না, আর না কোনো আওয়াজের পিছু করবে। আমি এরকম এই জন্য বলছি, কারণ এটা করা তোমার অনেক আগে থেকে অভ্যাস হয়ে রয়েছে। হ্যাঁ আমার ভাই, আমি তখন কিছুই বলবো না, তুমি বলা শুরু করো। অনেক বছর এই গ্রামে দূর থেকে একটা মহিলা এসে বাস করছিল। ওর একটা কুটির ছিল। সকালে ও একটা সাধারণ বুড়ির মতোই ছিল, কিন্তু রাত নেমে আসার পর কি জানে কি চমৎকার হয়ে যেত, যে ওই কুৎসিত দেখতে বুড়ি মহিলা একটা সুন্দরী অপ্সরায় বদলে যেত, আর গোটা গ্রামে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়াতো। আর ওর আসল উদ্দেশ্য এটা ছিল ঘুরে বেড়ানো যুবক ছেলেদের তাদের ঘরে পৌঁছে দেওয়া, না হলে কোনো পথিকের সাথে সাথী হয়ে ওঠা। কিন্তু এটা শুধুমাত্র ওর মায়াই ছিল, আসলে ওর কারোর প্রতি কোনো রকম টান ছিল না, বরং ও এই সুযোগ নিয়ে নজর রাখতো, আর ঘুরে বেড়ানো লোকেদেরকে নিজের কুটিরের কাছে নিয়ে আসতো আর পুঁতে দিত। খুব ভালো, কিন্তু একটা কথা বলো, ও কোনো গ্রামেরও মহিলা হতে পারতো। এটা কে বলেছে যে ও সেই ডাইনিটাই? এই কথাটাও একদম ঠিক বলেছো তুমি, কিন্তু এরও একটা পরিচয় আছে। ওই মহিলা কখনো তোমার চোখে তাকাবে না, ও শুধু নিজের মায়া তৈরি করবে, আর যদি শুরুর অর্ধেক মিনিটে তুমি ওর জালে ফেসে যাও, তখন তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না। বাবলু শ্যামলকে ওই মারাত্মক ঘটনার ব্যাপারে বলে দেয়। তারই সাথে এখন ওরা জঙ্গলের ধারেও পৌঁছে যায়, কিন্তু তখনই ওদের একদম পেছন থেকে কোনো ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল।
আমার মনে হচ্ছে ওই মায়াবী ডাইনি আমাদেরকে দেখে ফেলেছে। এখন তাড়াতাড়ি পালাও এখান থেকে। এ তুমি কেমন কথা বলছো বাবলু? কোনো বাচ্চা জঙ্গলে হারিয়ে গেছে আর মা বাবার কাছে যাওয়ার জন্য কাঁদছে, আর তুমি এখান থেকে কাপুরুষদের মতো পালানোর কথা বলছো? কেউ একদম ঠিকই বলেছিল, যখন ভাগ্যে জীবনের অন্ত লেখা থাকে তখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। আর এটাই এখন তোমার সঙ্গেও হচ্ছে। যদি এখন না পালাও তাহলে বন্ধু আমার, এরপর আমাদের দেখা সোজা তোমার কবরই হবে। এইটুকু বলে বাবলু পুরো জোর লাগিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু শ্যামল এখনো নিজের মনের প্রশ্নের ঝামেলায় আটকে ওখানেই দাঁড়িয়ে রয়ে যায়, আর তারপর আস্তে করে পেছনে ঘুরে তাকায়। শ্যামল এখন যা দেখতে পেল সেটা দেখে ওর হুঁশ উড়ে গেল। মাটিতে ওর নিজের গর্ভবতী স্ত্রী অনুপমা পড়েছিল, যে যন্ত্রণায় ছটফট করছিল। অনুপমা, তুমি তো বাপের বাড়ি গেছিলে, এখানে কি করছো? শ্যামল ভাবতে লাগলো, হয়তো বাপের বাড়ি থেকে ঘরে ফেরার সময় ওই জঙ্গল দিয়ে আসছিল। সে তো ভাগ্য ভালো যে শ্যামলও এখানেই ছিল। তখনই একটা গভীর কুয়াশায় পুরো রাতটা ছেয়ে গেল। শ্যামল অনুপমার চোখে বারবার দেখে ওকে সাহস জোটানোর কথা বলছিল, কিন্তু সেটাই হলো যেটার ভয় ছিল। অনুপমা বারবার শ্যামলের দিকে তাকানোর দিক এড়িয়ে যাচ্ছিল, ঠিক সেইভাবে যেমনটা বাবলু ওই মায়াবী ডাইনির গল্প শোনানোর সময় বলেছিল। তখনই শ্যামল ওই বাচ্চাটার কান্নার আওয়াজটা শুনতে পেল। হঠাৎ করে ওর মনে একটা খেয়াল এলো যে যদি বাচ্চা পেটের ভেতরে রয়েছে তাহলে ওর কান্নার আওয়াজ কি করে শোনা যাচ্ছে। এটা ভাবার সঙ্গেই ও ঠিক নিজের সামনে একটা কুটির দেখতে পেল। এখন শ্যামল সবকিছু বুঝতে পেরে গেছে যে এটা এখন ওর সাথে আসলে কি হচ্ছে। এটা আসলে একটা মায়া ছিল, যেখানে ও আটকে রয়ে গেছে আর জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছে। শ্যামল ওখান থেকে পালানোর জন্য তক্ষুনি উঠে পড়ে, আর তখনই অনুপমা ওর হাত ধরে নেয়, আর ওই বুড়ি পেটনি অর্থাৎ মায়াবী ডাইনিতে পরিণত হয়ে যায়, যার আশেপাশে জাদুকরী ছবি প্রকট হতে শুরু করে। অর্থাৎ শ্যামল মাটির ভেতরে অন্তর্নিহিত হতে লাগে, আর এইভাবেই নিচে যেতে যেতে মাটিতে দফন হয়ে যায়। বাবলু সব থেকে বড় ভুল এটা করেছিল যে ও সময় আর জায়গাটা দেখে। ও এই গল্পটা তখন শুনিয়েছিল যখন ও ওই মায়াবী ডাইনির কুটিরের কাছ দিয়ে পার হচ্ছিল। আজও ওই গ্রামের জঙ্গল ওই মায়াবী ডাইনির আতঙ্কে কেঁপে ওঠে, কারণ মানুষ একবার মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, কিন্তু মায়ার থেকে বেঁচে পালানো মানুষের ভাগ্যে লেখা।